আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন বিডি এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনলাইন প্লাস অফলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো বা আমার ভিডিওটা দেখতেছো, তোমাদের সকলের রসায়নের এসএসসি পুরো জার্নিতে আমি পাশে থাকবো ইনশাআল্লাহ, এবং প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট এবং শেয়ার করবা, লাইক দিবা। তো কথা না বেরিয়ে আজকে আমরা ক্লাস শুরু করি। চলো ক্লাস শুরু করা যাক। আলোচনা করব এসএসসি রসায়ন অধ্যায় 6 মোলের ধারণা। দেখো, মোল বিষয়টা কি? মোল 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 বিষয়টা হলো একটা কোনো কিছুর একটা পরিমাণ। আমাদের এখানে রসায়নে আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বা এক কথায় পদার্থ নিয়ে আলোচনা করি, তাই না? পদার্থ কি? যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, এদেরকে কি বলা হয়? পদার্থ বলা হয়। তো এখন পদার্থের ভিন্ন ভিন্ন পদার্থ যে যেমনি হোক না কেন, পদার্থগুলোকে পরিমাপ করতে হয়। কি করতে হয়? পরিমাপ করতে হয়। প্রত্যেকটা পদার্থ বা আহ, প্রত্যেকটা বস্তুর বা মৌলিক রাশির কিছু কিছু পরিমাপ আছে। তা আমাদেরও এখানে যে মৌলিক পদার্থগুলো বা যৌগিক পদার্থ, যে কোনো পদার্থ, যেমন ধরো আমরা পড়ে আসছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, সিলিকন, এরকম অনেক মৌলিক পদার্থ পড়ছি। আবার যৌগিক পদার্থ পড়ছি হলো পানি, কার্বন ডাইঅক্সাইড, কমন গুলা লিখতেছি। তারপরে ধরো সালফিউরিক অ্যাসিড, এগুলো আমাদের কি পদার্থ? এগুলো মৌলিক পদার্থ। আর এটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন মৌলিক হোক অথবা যৌগিক হোক, যে কোনো পদার্থ হোক, এই পদার্থগুলো কি করতে হয়? পরিমাপ করতে হয়। কি করতে হয়? পরিমাপ করতে হয়। বিভিন্ন কারণে আমাদের পরিমাপ করতে হয়। আমরা যখন রসায়নের বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যাল গুলো করতে যাই, এই প্র্যাকটিক্যালের এই পদার্থগুলো দিয়ে যে পদার্থগুলো দিয়েই পরিমাপ করি না কেন, বা যে কোনোটা সলিউশন তৈরি করি, সেক্ষেত্রে আমার কিন্তু একটা নির্দিষ্ট মান দিতে হয়, নির্দিষ্ট একটা পরিমাণ দিতে হয়। কোনটার সাথে কতটুকু মিক্সড করতে হবে, এই পরিমাণটা আমাকে জানতে হবে। এখন এই মোল মোল দ্বারা পদার্থের ওই পরিমাণটুকুকে বোঝায়। এখন কোন পদার্থের কতটুকুকে মোল বলে এটা আমাদের জানতে হবে। তার আগে আমি একটা উদাহরণ দিই, বাস্তবিক একটা উদাহরণ দিই। সেটা হলো, আমরা যখন ধরো বাজারে গেলাম কোনো কিছু কিনতে, কেনার সময় দোকানদারকে গিয়ে বললাম, ভাই আমাকে 5 আলু দেন। 5 কি দেন? আলু দেন। অথবা বললাম যে 5 চাল দেন, অথবা 5 ডাল দেন। তখন দোকানদার কবে কি কয় এগুলা? 5 আলু, 5 চাল, 5 ডাল। আচ্ছা, এটা দ্বারা কি এক্সাক্ট কোনো পরিমাণ বোঝাচ্ছে? কারণ 5 এর ক্ষেত্রে হতে পারে 5টি আলু, নাকি 5 কেজি আলু, না 5 গ্রাম আলু। চালের ক্ষেত্রে হতে পারে 5টা চাল, গনে গনে 5টা চাল, নাকি 5 কেজি চাল, না 500 না 5 গ্রাম চাল। কি একটা পরিমাণ আছে, নির্দিষ্ট একটা পরিমাণ আছে না? না, নাই, নির্দিষ্ট একটা পরিমাণ আছে। তো যখন আমরা এখানে একক ব্যবহার করব 5 কেজি আলু, তখন কি দোকানদারের কোনো প্রশ্ন থাকবে বা কারো কোনো প্রশ্ন থাকবে? যখন আমরা বলবো যে 5 কেজি চাল, তখন কোনো প্রশ্ন থাকবে? 5 গ্রাম ডাল কত, তখন কোনো প্রশ্ন থাকবে? তাহলে কি পরিমাণ আছে সেটা বোঝার জন্য একটা কিসের প্রয়োজন হয়? কিসের প্রয়োজন হয়? এককের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? এককের প্রয়োজন হয়। আমরা যে পড়ে আসছি সোডিয়াম এর ভর হলো 23, এটা পড়ছি না? সোডিয়ামের ভর কি ভর? এটা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা এটা পড়ছি না? 23টা কি আমাকে এখন বলো তো? 23 দ্বারা কি? 23 কি? এখন সংখ্যায় যেমন এই যে 5 আলু, ওর মতোই 23 সোডিয়াম। 23টা কি? কিছু বুঝি, পারমাণবিক সংখ্যা না, এটা ভর। এটা কি? 23 হচ্ছে ভর সংখ্যা। এখন 23 যে ভর সংখ্যা, 23 দ্বারা কি বুঝি? কতটুকু বুঝি? কোন একটা পরিমাণ বোঝায়? ভালো করে বোঝা। 5 আলু, 5 চাল, 5 ডাল কিছুই যেমন বোঝায় না, ওই 23 সোডিয়াম, সোডিয়ামের ভর 23, 23 দিয়ে কি বুঝি? আচ্ছা, কার্বন যেমন আছে, কার্বনের ভর 12, কি বুঝি? পানির ভর কত? 18। হিসাব করলে যে এখানে 16 আর 16 আর 2 যোগ করলে হচ্ছে 18, তাই না? তাহলে এই পানির ভর যে 18, এই 18 দ্বারা কি বুঝি? কিছুই বুঝি না। কিন্তু যখন আমি
বলবো যে সোডিয়াম হচ্ছে 23 গ্রাম, তখন তুমি একটা পরিমাণ বুঝবা। তো 23 গ্রাম মানে অল্প একটু, বা ওয়েট করে এটাকে কোনো কিছুতে মেপে যতটুকু হবে ততটুকু। 23 গ্রাম সোডিয়াম বলতে হ্যাঁ একটা বোঝায়, পরিমাণ বোঝায় নাকি কও? 23 গ্রাম সোডিয়াম বলতে কি বোঝায়? একটা পরিমাণ বোঝায়। ঠিক অনুরূপ 18 গ্রাম পানি বলতে বোঝায় যে 18 গ্রাম পানি অল্প একটু, না তাই না? মনে করো ধর একটা মগের মধ্যে নিলে হয়তো হয়তো এইটুক পানি হবে, এটা এইটুক পানিকে আমি 18 গ্রাম পানি বলতে পারি, তখন একটা পরিমাণ বুঝি। কিন্তু যখন আমি শুধু বলতাম যে পানি 18 গ্রাম ট্রাম নাই, তখন কি বুঝতাম? আচ্ছা, আবার যদি 18 কেজি, কেজি এককে ব্যবহার করতে পারি সাপোজ, যদিও বা এর একক হচ্ছে গ্রাম, এখানে থাকবে কেজি করলে আরো বেশি হবে, কম হবে। তো আপাতত এমনিতে এমনিতে ধরলাম যদি 18 কেজি হবে, তখন আমি 18 কেজি পানি যতটুকু হয় ততটুকু বুঝবো, না কি কও? তাছাড়া এই এককগুলো ছাড়া আমরা কি এই সংখ্যাগুলো দিয়ে, শুধু এই সংখ্যাগুলো দিয়ে কি আমরা কি কিছু বুঝি? বুঝি কি? তাহলে বুঝতে গেলে, পরিমাপ করতে গেলে আমার কি একটা একক ব্যবহার করতে হবে না? একক ছাড়া কি সুনির্দিষ্ট ভাবে এগুলা ওই যে 5 আলু 5 ডালু মানে 5 ডাল 5 চালের মতো কি হয়ে গেল না? বুঝছো কিনা এখন কও? তো এখানে আমাদের এই রাসায়নিক যে পদার্থগুলো আছে, মৌলিক হোক অথবা যৌগিক হোক, এগুলাকে, এগুলার একটা নির্দিষ্ট পরিমাণ বুঝতে গেলে এগুলা যে আণবিক ভর বা পারমাণবিক ভর আছে তাদের সাথে নির্দিষ্ট একটা কি প্রয়োজন? এককের প্রয়োজন। কি প্রয়োজন? এককের প্রয়োজন। এবার খেয়াল করো, এই যে রাসায়নিক পদার্থ পরিমাপ করার জন্য, যেমন সোডিয়াম কত 23, এর সাথে একটা একক দিলাম, গ্রাম একক। কি দিলাম? গ্রাম একক। আবার পানি একটু আগে আমি দেখলাম পানির ভর কত 18, এই 18-র সাথে একটা একক দিলাম, কি একক? গ্রাম একক। এই যে রাসায়নিক পদার্থ, এটা মৌলিক হোক অথবা যৌগিক হোক, এই মৌলিক হোক অথবা যৌগিক হোক, এই পদার্থগুলোর যে ভরটা ছিল, কি ছিল? ভরটা করেছিল না? এই ভরটাকে কি এককে প্রকাশ করলাম বলো তো? গ্রাম এককে। এই গ্রাম এককে প্রকাশ করার পর এই পরিমাণটাকে আমরা বলবো মোল বা একমোল। মোল বা একমোল। মোল বা একমোল। তাহলে কি দাঁড়ালো? এটা কি পদার্থ? মৌলিক। এটা কি পদার্থ? যৌগিক। মৌলিক হোক অথবা যৌগিক হোক, এদের যে পরিমাণটা দাঁড়াবে, মৌলের ক্ষেত্রে কি হবে? মৌলের ক্ষেত্রে যে পরিমাণটা, এটাকে কি বলা হয়? পারমাণবিক ভর বলা হয় না? আর যৌগের যে পরিমাণটা, এটাকে কি বলা হয়? আণবিক ভর বলা হয় না? বুঝছো কিনা কত? তাহলে মৌলের ক্ষেত্রে কি ভর? পারমাণবিক ভর। আর যৌগের ক্ষেত্রে কি ভর? আণবিক ভর। এই ভরগুলোকে কিসে প্রকাশ করলাম? তাহলে গ্রাম এককে প্রকাশ করলে একটা পরিমাণ বোঝাচ্ছে না? 23 গ্রাম একটা নির্দিষ্ট একটা পরিমাণ বুঝতেছি, 18 গ্রাম নির্দিষ্ট একটা কি বুঝতেছি? পরিমাণ বুঝতেছি। তাহলে মৌলের ক্ষেত্রে, মৌলগুলোর ক্ষেত্রে এটা কি মৌল না? এটা কি মৌল? আর এটা কি যৌগ। তাহলে মৌলের ক্ষেত্রে কাকে? পারমাণবিক ভরকে। আর যৌগের ক্ষেত্রে কাকে? আণবিক ভরকে। মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভরকে, যৌগের ক্ষেত্রে আণবিক ভরকে। কি এককে প্রকাশ করলাম? গ্রাম এককে প্রকাশ করলে কি একটা পরিমাণ, এই একটা পরিমাণ নির্দিষ্ট বোঝাচ্ছে না? এই পরিমাণটুকুকে কি বলা হয়? একমল। মোল বা একমল। মোল বা একমল। তাহলে আমরা কি বলতে পারি? লিখে নাও যে মৌলের ক্ষেত্রে, মৌলের মৌলের ক্ষেত্রে কাকে বলতো? কাকে? পারমাণবিক ভরকে। মৌলের ক্ষেত্রে কাকে? পারমাণবিক ভরকে। এবং যৌগের ক্ষেত্রে কাকে বলতো? যৌগের ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে আণবিক ভরকে। আণবিক ভরকে কি এককে বলো? গ্রাম এককে। গ্রাম এককে প্রকাশ করলে, গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, যে পরিমাণ পাওয়া যায় তাকে কি বলে? তাকে মোল বা একমোল বলে। বুঝছো কিনা কখন? তাহলে এখান থেকে প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা হলো মোল কি? প্রশ্নগুলো আমি এখানে লিখে রাখতেছি। মোল কি? প্রথম প্রশ্ন থাকতে পারে মোল কি বা মোল কাকে বলে। তাহলে আমরা কি বুঝলাম? মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভরকে এবং যৌগের ক্ষেত্রে কি আণবিক ভরকে কি এককে প্রকাশ করলে? গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটুকু পাওয়া যায় ওই পরিমাণকে কি বলে? মোল বা একমোল বলে। মোল বা একমোল বলে।
এখন খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 23 গ্রাম। কয় গ্রাম? 23 গ্রাম। কে বলো তো? 23 গ্রামটা কে? সোডিয়াম। কার এটা? সোডিয়ামের। 23 গ্রাম সোডিয়াম সমান কি আমরা এখন 1 মোল বলতে পারি না? বোঝো নাই? অনুরূপ ভাবে এটার ক্ষেত্রে আমরা কি 18 গ্রাম পানি সমান কি 1 মোল বলতে পারি কিনা? বুঝছো? তাহলে 23 গ্রাম এই পরিমাণটাকে কি মোল বা 1 মোল বলে, তাহলে আমরা এটাকে এভাবে সাজায় লিখতে পারি যে 23 গ্রাম সোডিয়াম মানে কয় মোল? 1 মোল। 18 গ্রাম পানি মানে কয় মোল? 1 মোল। তাহলে 23 গ্রাম সোডিয়াম মানে 1 মোল, 18 গ্রাম পানি মানে 1 মোল। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয়, বলো তো 46 গ্রাম সোডিয়াম ইকুয়াল কত মোল, তাহলে পাবা না? পাবা না? কয় মোল হবে? 1 মোল কেমনে? 23 গ্রামে 1 মোল, 46 গ্রামে কয় মোল? 2 মোল। তাহলে তুমি এখন কি ঐকিক নিয়মের মতো লিখবা যে 23 গ্রাম সোডিয়াম ইকুয়াল কয় মোল? 1 মোল। তাহলে অতএব অতএব 1 গ্রাম সোডিয়াম ইকুয়াল কি হবে? 1/23 এত, তাই না? অতএব কত গ্রাম? 46 গ্রামের কথা বলছি না? 46 গ্রাম সোডিয়াম ইকুয়াল কি হবে? 1 গুণন 46 উপরে আর নিচে হচ্ছে কত? 23। কাটাকাটি করলে কত হবে? 2 মোল। বুঝছো কিনা কও? বুঝছো? তাহলে এখন তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে না 46 গ্রামে কত মোল, তারপরে এর 3 গুণ, তাহলে করে দিলে হচ্ছে 23 কোথায়? এই যে 3 গুণ দিলে 3 3 9, 3 2 6, তার মানে 69 গ্রাম বলতে পারে যে 69 গ্রাম সোডিয়ামে কত মোল। এলে কিন্তু এমসিকিউ আসবে। এলে কিসে আসবে? এমসিকিউ আসবে। তাহলে এটাকে আমরা এখানে আরেকটা কোশ্চেন হিসাবে নিতে পারি। এখানে এক্স এর মান যে কোনো কিছু হতে পারে, তাহলে এক্স গ্রাম যে কোনো পদার্থ, তাই না? আচ্ছা, সোডিয়াম দিয়েই আজকে বলি, এই সোডিয়ামের জায়গায় অন্য কোনো মৌলিক পদার্থ হবে। এক্স গ্রাম মৌলিক পদার্থ দিই এখানে, ঠিক আছে? মৌলিক পদার্থ ইকুয়াল কত মোল? কত মোল এখানে কোশ্চেন করতে পারে। এখন এই যে এক্স গ্রাম বলতে কি, এখানে তোমার 1 থেকে শুরু করে একে ইনফিনিটি পর্যন্ত যে কোনো গ্রামের কথা বলতে পারে, তাই না? কত গ্রাম বলে বলুক। আর মৌলিক পদার্থের ক্ষেত্রে এখানে আমি সোডিয়াম দিয়ে উল্লেখ করছি, এখানে তোমার একদম হাইড্রোজেন থেকে শুরু করে একবারে তোমার হচ্ছে শেষ মৌলটা কি ওগানেশন পর্যন্ত যে কোনো মৌল দিয়ে বলতে পারে। সোডিয়ামের জায়গায় বলতে পারে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, যে কোনো কিছু কি বলতে পারে যে এই মৌলটার তোমার হচ্ছে কি 10 গ্রাম বা 15 গ্রাম বা 20 গ্রাম বা 30 গ্রামের সমান কত মোল। বুঝছো কি? সে আমরা একটা উদাহরণ দেখবো। এ পর্যন্ত হয়েছে? মিশাই দিব? একটা মৌলের নাম বলো। অ্যালুমিনিয়াম। আচ্ছা, এইখানে আমরা যে কোনো গ্রাম নিব, বলো তো কত গ্রাম নিব? কত গ্রাম? যে কোনো একটা গ্রাম বলো। 80 গ্রাম। আচ্ছা, 80 গ্রাম অ্যালুমিনিয়াম ইকুয়াল কত মোল? 80 গ্রাম অ্যালুমিনিয়াম ইকুয়াল কত মোল? এভাবে তোমাকে কোশ্চেন করলো, ঠিক আছে? এটা ধরো পরীক্ষায় এসে গেছে এমসিকিউ। তাহলে এটার অ্যান্সার কিভাবে করবা? তাহলে তোমাকে আগে দেখতে হবে অ্যালুমিনিয়ামের মোল মানে কত, তাই না? যেমন সোডিয়ামের 1 মোল মানে 23 গ্রাম ছিল, ছিল না? সোডিয়ামের 1 মোল মানে কত ছিল? 23 গ্রাম ছিল। তাহলে অ্যালুমিনিয়ামের 1 মোল মানে কত গ্রাম, এটা দেখতে হবে না? দেখতে হবে। এই জন্য তোমাকে তোমার হচ্ছে কি আগে জানতে হবে পারমাণবিক ভর। এটা মৌল না, পারমাণবিক ভর। তাহলে অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর ইকুয়াল কত? 27 গ্রাম। 27 না? অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর কত? 27। এটাকে আমরা কি এককে প্রকাশ করব বলো তো? কি এককে? গ্রাম। তাহলে গ্রাম এককে প্রকাশ করলে যেটা হবে সেটাকে কি মোল বলতে পারি না? কি বলতে পারি? মোল বা 1 মোল বলতে পারি। তাহলে এখন এটাকে আমরা যদি সাজায় লিখি, এটা কি এরকম হয় না যে 1 মোল? ও আচ্ছা, এটা গ্রামে বের করতে বলছে, তাহলে এটা আগে 27 গ্রাম। 27 গ্রাম অ্যালুমিনিয়াম ইকুয়াল কয় মোল? কয় মোল বলো? 1 মোল। তাহলে অতএব কয় গ্রাম? ঐকিক নিয়ম কয় গ্রাম? 1 গ্রাম। ঐকিক নিয়ম না? 1 গ্রাম অ্যালুমিনিয়াম ইকুয়াল কি হবে? 1 উপরে, এটা যেহেতু এটার থেকে যেহেতু 1 সরো, তাহলে এটা ভাগ হবে 27টা নিচে, এত মোল, ঠিক আছে? অতএব কত গ্রাম আমাদের আছে? 80 গ্রাম। কত গ্রাম আছে? 80 গ্রাম। তাহলে 80 গ্রাম অ্যালুমিনিয়াম ইকুয়াল, তাহলে কি হবে? 1 এর সাথে গুণ করলে ওটাই হয় 80 আর 27।
এটাকে ভাগ করে যেটা আসবে এটাই অ্যান্সার। কত আসে দেখো তো। 2.96। আচ্ছা এতই ধরলাম, এত মোল। বুঝছো কিনা কও? বুঝছো এটা? কোনো সমস্যা? তাহলে যে পদার্থেরই বলুক, এখানে আমি এক্স গ্রামের কথা বললাম, যত গ্রামের কথাই বলুক, যত গ্রাম বলুক আর যে পদার্থের কথাই বলুক, আগে তুমি তার কি করবা, পারমাণবিক ভর দেখবা, আর পারমাণবিক ভর কত গ্রামে তার মোল হচ্ছে সেইটা আগে দেখতে হবে, ওইটাকে গ্রাম এককে প্রকাশ করে মোল দেখতে হবে, তারপরে আমরা এটাকে সাজাই লিখবো। যেমন 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে 1 মোল, 1 গ্রামে কত মোল, 80 গ্রামে কত মোল। আজকে আমি ঐকিক নিয়মটা দেখাবো, এর পরের দিন সূত্রের সাহায্যে দেখাবো। ঐকিক নিয়মটা আগে শিখি, তারপর সূত্রের সাহায্যেও শিখবো। এ পর্যন্ত কারো অসুবিধা আছে? এবার এবার প্রশ্নটাকে যদি আমি ঘুরাই দিই, একটু খেয়াল করে দেখো, এটা আরো সহজ হবে। খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম, এটার ক্ষেত্রে মৌলিকটাকে শেষ করি তারপর যৌগিকে যাই। এটার ক্ষেত্রে আমি বললাম যে 5 মোল অ্যালুমিনিয়াম ইকুয়াল কত গ্রাম। এবার দেখো কি করলাম, মোলটাকে বাম সাইডে নিলাম আর গ্রামটাকে ডাইন সাইডে। এভাবে কোশ্চেন করতে পারে না, 5 মোলে কত গ্রাম, 10 মোলে কত গ্রাম, 3 মোলে কত গ্রাম, 4 মোলে কত গ্রাম, তাহলে যে কোনো মোলে বলতে পারে কিনা কও? যে কোনো মোলে বলতে পারে। তাহলে এটার সার্বজনীন প্রশ্নের জন্য, মানে যে কোনো প্রশ্নই দেখ, সেটাকে আমরা তাহলে এভাবে লিখতে পারি না যে মোল সংখ্যাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন মোল যে কোনো পদার্থ, মৌলিক পদার্থ, যেহেতু মৌলিকের টপিকটা করতেছি, এন মোল মৌলিক পদার্থ ইকুয়াল কত গ্রাম, এমন প্রশ্ন হতে পারে, তাই কি না কও? এমন হতে পারে না? এখন এই এন মোলের জায়গায় 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত, যত দূর পর্যন্ত গোনা যায় যে কোনো কিছু দিল। আবার মৌলিক পদার্থের জায়গায় ওই হাইড্রোজেন থেকে শুরু করে একদম ওগানেশন পর্যন্ত যে কোনো কিছু দিতে পারে না? যে কোনো কিছু দিয়ে তোমার কোশ্চেন সাজাই দিতে পারে। তা আমরা এটার আগে অ্যান্সার করি। খেয়াল করো, যে পদার্থের কথা বলবো ওটা আগে তুমি কি করবা, পারমাণবিক ভরটা লিখবা। তাহলে এখানে অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর ইকুয়াল, তাহলে কত গ্রাম, 27 থাকবে। 27টাকে আমরা কিসে প্রকাশ করব, গ্রামে। গ্রাম প্রকাশ করলে সেটাকে কি লিখতে পারবো, 1 মোল। গ্রামে প্রকাশ করলে সেটাকে কি লিখতে পারবো, 1 মোল। এবার দেখো তো তোমার কাছে কি চাইছে, গ্রামটা চাইছে, তাহলে এই গ্রামটা থাকবে রাইট সাইডে। আমরা ঐকিক নিয়মে জানি যেটার মান বের করতে হয় সেটাকে রাখতে হয় ডাইন সাইডে, আর যেটা দিয়ে বের করতে হয় সেটাকে রাখতে হয় কোন সাইডে, বাম সাইডে। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এটাকে আমরা এভাবে সাজাবো। আমরা এটা লিখতে পারি যে 1 মোল অ্যালুমিনিয়াম ইকুয়াল কত গ্রাম, 27 গ্রাম। অতএব কত মোল আছে বলতো, 5 মোল চাইছে না, 5 মোল। তাহলে 5 মোল অ্যালুমিনিয়াম ইকুয়াল, একের থেকে বেশি না, বেশি হলে কি হয়, গুণন হয়, বেশি হলে কি হয়, গুণন হয়। তাহলে এটা গুণ করলে কত হবে, দেখো কত হয়, 135 এত গ্রাম। বুঝছো কিনা এখন কত? বুঝছো? কোনো অসুবিধা? আচ্ছা এবার তোমরা যে কোনো একটা মৌল বলো এবং তার যে কোনো মৌল আমরা বের করব। ক্যালসিয়াম, এটা তোলা হয়েছে, ক্যালসিয়াম। হ্যাঁ ক্যালসিয়ামের কত মোল বলো, বলো ক্যালসিয়াম কত মোল, 20 মোল। আচ্ছা 20 মোল ক্যালসিয়াম ইকুয়াল কত গ্রাম, 20 মোল ক্যালসিয়াম ইকুয়াল কত গ্রাম, এটা প্রশ্ন। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব, যেটার কথাই বলছে তার আগে পারমাণবিক ভর দেখবো। মৌলিক হলে, আমি যেহেতু মৌলিকের টার্মটা করতেছি আগে, তাই না? আচ্ছা তাহলে এখানে কি লিখবো আমরা, জানি ক্যালসিয়াম এর পারমাণবিক ভর কত জানি, 40 গ্রাম। কত জানি, 40 গ্রাম। তাহলে 40 গ্রাম এককে প্রকাশ করছি, তার মানে এটাকে কি লিখতে পারবো, 1 মোল লিখতে পারবো। কি লিখতে পারবো, 1 মোল। তাহলে এটাকে আমরা এখন ঐকিক নিয়মে সাজাবো। কি লিখবো, যে 1 মোল ক্যালসিয়াম ইকুয়াল কত গ্রাম, 40 গ্রাম। তাহলে অতএব কত মোল চাইছে আমার কাছে, 20 মোল। তাহলে 20 মোল ক্যালসিয়াম ইকুয়াল কি হবে, এই 40 এর সাথে যেহেতু একের থেকে বেশি তাহলে গুণ করতে হবে, তাই না? কি করতে হবে, গুণ। তাহলে কত হয়, 4 দুগুণে 8, তার মানে 800 গ্রাম। কি বুঝি নাই এখন বলো, সমস্যা আছে কোনো? তাহলে তুলে নাও। এটা মৌলিক পদার্থ শেষ হলো, এখন আমরা যৌগিক পদার্থ দেখবো। এভাবে যে কোনো কিছু যদি বলে,
কত গ্রাম হয় হোক আর কত মোল হলে হোক, এই একই নিয়মে করবা, কোনো আর এখান থেকে কোনো দুই নিয়ম নাই, শুধু একই নিয়মে হবে। হয়েছে? এবার খেয়াল করো, আমরা যৌগিক পদার্থ দেখব। যৌগিক পদার্থ পানি দিয়ে শুরু করছিলাম, পানি দিয়ে দেখি। প্রথমত সহজটাতে আসি, দেখো খেয়াল করো। আচ্ছা, আগে গ্রাম দিয়েছিল না, আমরাও গ্রাম দিয়ে দেখি। তাহলে 36 গ্রাম, 36 গ্রাম পানি ইকুয়াল কত মোল? কত মোল? প্রথমে আমরা মোল নির্ণয় করব। খেয়াল করো, 36 গ্রাম পানিতে কত মোল? যদি মৌল হতো তাহলে লিখতাম পারমাণবিক ভর কত। তাহলে এটা যৌগ না, যৌগের কি পারমাণবিক ভর হয় না আণবিক ভর? তাহলে আমাদের কি করতে হবে? প্রথম কাজ আণবিক ভর নির্ণয় করতে হবে। কি করতে হবে? আণবিক ভর। তাহলে আমরা আণবিক ভর নির্ণয় করবো, আগে লিখবো যৌগটা, এটার আণবিক ভর নির্ণয় করবো। তাহলে পানি এর আণবিক ভর। খেয়াল করো, আণবিক ভর নির্ণয় করার জন্য কি লাগে? কি লাগে বলো? আগে পারমাণবিক ভর লাগে গুণন পরমাণুর সংখ্যা। পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা। আমি এটা বলছিলাম, যে কোনো যৌগে তুমি যদি আণবিক ভর বের করতে চাও তাহলে এটা মনে রাখবা, আণবিক ভর। আমি কিন্তু শর্ট ফর্মে লিখতেছি। দেখো, আণবিক ভর বের করতে চাইলে যে মৌলটা উপস্থিত থাকবে সেই মৌলের পারমাণবিক ভর লিখবা আগে, পারমাণবিক ভর গুণন তার পরমাণুর সংখ্যা লিখবা। কি লিখবা? পরমাণুর সংখ্যা। এরপরে আর যেটা থাকবে প্লাস, ওই একই নিয়মে যাইতে থাকবা, ওই একই নিয়মে যাইতে থাকবা, তাইলেই হয়ে যাবে। যেমন এটা ক্ষেত্রে একটু খেয়াল করি, দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা কত জানি? 1। এর সাথে গুণ করব ওর পরমাণুর সংখ্যা কত? 2। ঠিক আছে, প্লাস আবার ওই নিয়মেই কি অক্সিজেনের ভর কত জানি? 16। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। পরমাণু আছে কয়টা? একটা। এই 1 না লিখলেও হয়, তারপরে লিখলাম বোঝার জন্য। এখন দেখো 2 কে কত হচ্ছে? 2 যোগ 16 কে 16। তাহলে 16 আর 2 যোগ করলে কত হচ্ছে? 18। এই 18 কে এখন আমরা কি এককে প্রকাশ করব বলো তো? গ্রাম এককে প্রকাশ করলে তখন এটাকে আমরা কি বলতে পারবো বলো? 1 মোল। বুঝছি কিনা? এই তো এখন আমরা ফরম্যাট পেয়ে গেছি। এটা তোলা হয়েছে? এটা ভালো করে নোট করে রাখবা। এবার দেখো, এখন আমাদের এখানে কি চাইছে? 36 গ্রাম চাইছে, তাই গ্রামটা বাম পাশে থাকবে, আর কত মোল ওটা থাকবে কোন পাশে? ডান পাশে। তাহলে আমরা এখান থেকে সাজাই লিখবো, এটা আগে লিখবো আর এটা পরে লিখবো। তাহলে কি লিখবো বলো? 18 গ্রাম কি 18 গ্রাম কি পানি ইকুয়াল কত মোল হবে? 1 মোল। 18 গ্রাম পানিতে কত মোল? 1 মোল। অতএব ওই কি নিয়ম, কি 1 গ্রাম হবে না? এবার 1 গ্রাম পানি ইকুয়াল, তাহলে কি 1 কি 18 থেকে ছোট না বড়? ছোট। আর ছোট হলে গিয়ে কি হয়? ভাগ হয়। তাহলে 18 গিয়ে নিচে ভাগ হবে। অতএব কত গ্রাম চাইছে দেখো? 36 গ্রাম। তাহলে 36 গ্রাম পানি ইকুয়াল, তাহলে কি হবে? 36 ডিভাইডেড 1 এর সাথে গুণ করলে ওটাই হয়ে যাবে, 1 দিলাম না, কত? 18। বুঝছো কিনা কও? তাহলে কয় মোল আসতেছে দেখো তো? 2 মোল। বুঝছো? কয় মোল আসতেছে? 2 মোল। তাহলে এইভাবে হিসাব করে আমরা যেটা পাবো সেটা লিখবো। বোঝা গেছে? বোঝো নাই? হ্যাঁ, এবার তোমরা যে কোনো একটা যৌগের নাম বলো এবং যে কোনো গ্রাম বলো। আগের মতো সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, কত গ্রাম নিব? কত গ্রাম বের করব? বেশি করে বলো, সমস্যা কি? আচ্ছা 18 গ্রাম হোক, ওইটাই বলছো ওইটাই লিখি। তাহলে 18 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 ইকুয়াল কত মোল? 18 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল হয় এটা এবার দেখবো। ঠিক আছে, 18 গ্রাম সালফিউরিক অ্যাসিডে যে কোনো গ্রাম, যে কোনো হতে পারে। আমি তো বলছি এর আগে লিখে দিলাম না যে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত কত গ্রাম হয় হোক, তাতে কোনো অসুবিধা নাই। আবার এখানে যে কোনো পদার্থ বলতে পারে, মৌলিকের দেখলাম, এবার যৌগিকের ক্ষেত্রে যে কোনো হতে পারে। আচ্ছা, এবার আমরা কি করব? জাস্ট দেখো একই জিনিস থাকবে, শুধু এই যে এখানে চেঞ্জ হবে। পানির জায়গায় কি ফরম্যাট একই, কিন্তু দেখো H2SO4, তারপরে এখানে পানির জায়গায় চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হলে এই পুরো হিসাবটা চেঞ্জ হবে। তাহলে পানির জায়গায় কি হবে? সালফিউরিক অ্যাসিড H2SO4। একটু আগে কিন্তু এর হিসাবটা আমি বলে দিলাম কিভাবে করব। কিভাবে করব? যেটা মৌল থাকবে তার কি ভর নিব, ভর গুণন তার পরমাণুর সংখ্যা। ঠিক আছে, যোগ যেটা আছে ভর, সালফারের ভর কত? 32 না? 32 গুণন তার পরমাণুর সংখ্যা, তারপরে প্লাস
আবার যেটা থাকবে তার ভর, তাহলে ভর একটা 16 গুণন এর পরমাণুর সংখ্যা। বুঝছো কি? এই যে দেখো হাইড্রোজেন একটা মৌল, মৌলগুলো আলাদা করে আলাদা আলাদা এগুলো ভর পরমাণু সংখ্যা গুণ করে কিন্তু যোগ করা। আমি ওখানে লিখে দিচ্ছিলাম প্লাস দিয়ে ডট ডট। তাহলে এখানে দেখো এটার হাইড্রোজেনের ভর 1 1 গুণন গুণন এর পরমাণু সংখ্যা 2, এই যে 2 দিলাম, প্লাস পরেরটাতে গেলে প্লাস এর ভর কত 32 32 1 ছিল গুণন 1, তারপরেরটা গেলে যাওয়ার জন্য প্লাস এর ভর ছিল কত 16 16 গুণন 4 4। কি বোঝো নাই কত দেখি? সমস্যা কোনো? আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, এখানে 2 2 কে 2, তাহলে এখানে 2 হবে প্লাস এখানে কত হবে 32 আর এখানে হবে 4 16 64। টোটাল হিসাব করলে কি দাঁড়াবে 98 গ্রাম। আর এই যে 98 গ্রাম মানে কয় মোল এখন বলো তো? ঠিক আছে, তাহলে এখন এইখানে শুধু চেঞ্জ হবে না, এইটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এখানে কত হবে 98 গ্রাম হবে। আর এই পানিটা চেঞ্জ হয়ে এখানে শুধু সালফিউরিক অ্যাসিড। এবার এখানে চেঞ্জ হয়, এখানে তো ঠিকই আছে, এখানে চেঞ্জ হবে না, তাহলে কি হবে এখানে চেঞ্জ হবে 98, এখানে এটা ঠিকই আছে, একই সিস্টেম। এইখানে আমার কত গ্রাম বের করতে আমরা চাইছি 18 গ্রাম। কয় গ্রাম? 18 গ্রাম, 18 থাকলো, তাহলে এখানে গিয়ে এই 18টা উপরে যাবে আর এখানে 98 হবে। এখন ভাগ করে যেটা পাবা সেটা অ্যান্সার। দেখো ভাগ করে কত হয়, দেখো একই ফরম্যাট না, ফরম্যাট কোনো চেঞ্জ হয়েছে? জাস্ট মৌলটা চেঞ্জ হয়েছে, যৌগটা চেঞ্জ হয়েছে, আর যৌগটা চেঞ্জ হওয়ার কারণে হিসাবটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ফরম্যাটটা দেখো একই, কোনো চেঞ্জ নেই। আমরা এইভাবে একটা ফরম্যাট দিয়ে এরকম হাজার অঙ্ক করা শিখবো, যত আছে, হাজার কেন লক্ষ কোটি গুণ যদি কোনো অঙ্ক থাকে এই একই সিস্টেমে সবগুলো শেষ হবে। 0.1836 আর লাগবে না, দশমিকের উপর 2 ঘর নিলেই হয়, তাহলে এত মোল। বুঝছে কিনা বলো এখন? কোনো অসুবিধা আছে? তাহলে এখন আগের মতো এটাকে যদি আবার মোল থেকে এবার গ্রাম চাইতে পারে না, মোল থেকে গ্রাম, সেটা দেখি। এটা বুঝছো? এটাও সহজ। এই পর্যন্ত তোমার কাজ কিন্তু একই থাকবে, এই যে এই পর্যন্ত মোল পর্যন্ত বের করা। এরপরে কি করবা, এইটাকে এপাশে নিবা আর এটাকে ওপাশে নিবা। এখন এই অঙ্কটারই ধরো, এই অঙ্কটারই আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি। এই অঙ্কটারই ধরো আমি ঘুরাই দিলাম, ধরো কয় মোল, 3 মোল, 3 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড ইকুয়াল কত গ্রাম, তোমাদের কাছে প্রশ্ন করলাম। 3 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইকুয়াল কত গ্রাম চাইলাম, ঘুরাই দিলাম। কিন্তু তখন তুমি কি করবা, এইখান থেকে শুরু, এইখান থেকে শুরু একদম এই পর্যন্ত যা আছে তাই চলবে, যেটাই চাক, মোল চাক আর গ্রাম চাক, মোল চাক আর গ্রাম চাক, যেটাই চাক না কেন, তোমাদের এই আণবিক ভর বের করার সিস্টেমটা, মোল বের করা এই পর্যন্ত একই থাকে। 3 মোল চাইছি আমি, 3 মোল কোশ্চেন করছি যে 3 মোলে কত, এরকম থাকবে। দেখো একটু খেয়াল করো, তাহলে আমাদের যেটাই চাক না কেন আমাদের এই মোল বের করার সিস্টেমটা এই পর্যন্ত থাকবে। এরপর আমরা দেখব কি চাইছি, আমাদের কাছে প্রশ্ন করছে যে 3 মোলে কত গ্রাম, গ্রাম চাইছে, গ্রাম যেটা চাই সেটাকে ডান দিকে রাখতে হয়, আর যেটার মান দেয়া থাকে সেটাকে বাম দিকে রাখতে হয়। তাহলে মোলটা দেয়া আছে, মোলটা আমার বাম দিকে রাখতে হবে, আর যেটা চাইছি সেটাকে আমাকে ডান দিকে রাখতে হবে। কিন্তু এখানে যেটা করছিলাম এর আগে, এখানে মোল চাওয়ার কারণে মোলটাকে আমি ডান দিকে রাখছিলাম, আর গ্রাম দেওয়া থাকার কারণে গ্রামটাকে বাম দিকে রাখছিলাম। তাহলে এটাকে জাস্ট কি করতে হবে, উল্টাই দিতে হবে। তাহলে এটাকে উল্টাও, ওইটাকে উল্টাও, উল্টাইলে কি হয় 1 মোল, এটা আগে আসবে। 1 মোল কি সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল কত গ্রাম 98 গ্রাম। 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল কত গ্রাম 98 গ্রাম। তাহলে অতএব কয় মোল, 3 মোল চাইছে, তাহলে 3 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল, দেখো তো একের থেকে বেশি না, বেশি হলে কি হয় গুণন হয়, কি হয় গুণন হয়। তাহলে গুণ করো কত হয়, 3 8 24 4 হাতে 2, 3 লং 27 আর 2 29, তাহলে এত গ্রাম। কি বোঝো না এখন বলো, কোনো সমস্যা? তাহলে আমরা বুঝতে পারলাম মোল কি, এই মোলের পরিমাণ থেকে কত গ্রাম থেকে কত মোল হয় সেটা বের করা শিখলাম, আবার কত মোল থেকে কত গ্রাম হয় সেটা বের করা শিখলাম। এখানে মৌলিক পদার্থ হোক অথবা যৌগিক পদার্থ হোক ভেঙে ভেঙে আমরা কিন্তু করলাম। এখন পারবো কিনা কও? এখন একটা জায়গায় ঝামেলা হয়, একটু ক্রিটিক্যাল যদি করে সেই বিষয়টা একটু খেয়াল করি আমরা।
এ পর্যন্ত ক্লিয়ার? এখন দেখো, যদি তোমাকে এভাবে কোশ্চেন করে যে ধরো 5 গ্রাম, 5 গ্রাম অক্সিজেন ইকুয়াল কত মোল, কত মোল। এখানে যদি তোমাকে কোশ্চেন করে এভাবে যে 5 গ্রাম অক্সিজেন তোমার কত মোল, তখন তুমি ভাবতে পারো অক্সিজেনের কথা বলছে। আমরা তো জানি অক্সিজেন এর পারমাণবিক ভর কত, 18 গ্রাম। হ্যাঁ, 16 গ্রাম, 16 গ্রাম। আচ্ছা, এটা তো মৌলিক পদার্থ। হ্যাঁ, তাহলে 16 গ্রাম হবে হয়তো, 16 গ্রাম হবে হয়তো। কিন্তু আসলে কি এখানে এটা মৌলিক আছে? পদার্থটা মৌলিক, পদার্থটা মৌলিক, কিন্তু এটা কি মৌল হিসেবে আছে, পরমাণু হিসেবে আছে, না অণু হিসেবে আছে? হ্যাঁ, তাহলে এটা কিন্তু এখন যৌগ। এইটা এখন কি যৌগ বা অণু। এটা যৌগ বা অণু, কিন্তু এটা কার যৌগ বা অণু? মৌলের যৌগ বা মৌলের অণু, তাই না? এটা কার অণু? মৌলের অণু। কার অণু এটা? মৌলের অণু। কোন মৌলের অণু? অক্সিজেন মৌলের অণু। এটা তো আর অক্সিজেন পরমাণু হিসেবে নাই, আছে কি? তাহলে পরমাণু হিসেবে থাকলে তখন 16 গ্রাম হতো। যদি এখানে 2 না থাকতো তখন কিন্তু 16 গ্রাম হতো। এখানে যে 2 দেওয়া আছে, আর এটা তো দ্বিপরমাণুক, আমরা তৃতীয় অধ্যায়ে এটা পড়ে আসছি। দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক থাকলে সাধারণত 2 দেওয়া থাকে, তাই না? তাহলে এখানে কিন্তু অক্সিজেনের কথা বলছে, তো অক্সিজেন 2 ও উল্লেখ করে দেয়াই আছে। তো যেহেতু অক্সিজেন 2 দেয়াই আছে, এই 2 বলতে তো আমি এখন আর 16 বুঝবো না, বুঝবো? তাহলে এটা একটা অণু বুঝবো। তাহলে অণু হলে কি আণবিক ভর বের করতে হবে না? অণু হলে কি করতে হবে? আণবিক ভর। এইখানে একটু ঝামেলা। এইখানে আমাদের কি বের করতে হবে? পারমাণবিক ভর না, লিখতে হবে কি আণবিক ভর। বুঝছো কি? আণবিক ভর। কখনো যদি মৌলের অণু থাকে সেক্ষেত্রে একটু হিসাব করে কাজ করবা, তখন ফির আবার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দিবা না। আগে দেখবা যে একাধিক একাধিক অবশ্যই মৌলের অণু অবশ্যই থাকবে একাধিক। এই একাধিক কয়টা আছে ওইটার আগে, যেহেতু অণু গঠন করছে তার মানে ওটার আগে আণবিক ভরটা বের করে নিবা। এটার কাজটা মোটামুটি ওই যৌগের মতো তখন হয়ে যাবে, যেহেতু যৌগের অণু যেমন হয় মৌলের অণুও তাই হবে। বুঝছো কি? একটু খেয়াল করো, দেখো, কথা বলো না, দেখো অক্সিজেন এর আণবিক ভর, দেখো অক্সিজেন এর আণবিক ভর কত। তাহলে এখানে যেহেতু 2টা আছে, তো আমাদের আণবিক ভর বের করার সিস্টেম হলো যে মৌলই থাকবে তার আগে ভর লিখবো, লিখে কয়টা পরমাণু সেটা দিয়ে গুণ করব, তাই না? তাহলে এখানে কত হবে? 16 দুগুণে 32। এটাকে কি এককে প্রকাশ করব? গ্রাম এককে প্রকাশ করলে তখন আমরা কি লিখতে পারবো? মোল বা 1 মোল লিখতে পারবো। ঠিক আছে, এখন প্রশ্ন অনুযায়ী সাজাবো। গ্রাম আগে আছে, তাহলে আমার গ্রামটা আগে লিখতে হবে। তাহলে 32 গ্রাম, 32 গ্রাম কে বলতো? অক্সিজেন। 32 গ্রাম কে? অক্সিজেন। ইকুয়াল কত মোল বলতো? 1 মোল। কত মোল? 1 মোল। অতএব ঐকিক নিয়মে কি তারপরে 1 গ্রাম হবে। তাহলে 1 গ্রাম অক্সিজেন ইকুয়াল কত মোল? তাহলে যেহেতু এটার থেকে কম আছে তার মানে ভাগ হবে, তাহলে 1 থাকবে উপরে, ভাগ হবে নিচে 32। ঠিক আছে? ঠিক আছে কি? অতএব এবার খেয়াল করে দেখো কত মোল চাইছে? 5 গ্রাম চাইছে। তাহলে আমি এখানে লিখবো 5 গ্রাম অক্সিজেন ইকুয়াল, তাহলে এখানে কি হবে? 1 দিলেও হয়, না দিলেও হয়, 5 ডিভাইডেড 32 এত মোল। বুঝছো কিনা কও? এখন এটাকে ভাগ করে দেখো তো কত আসে? 156 এত মোল। বুঝছি সবাই? কোনো অসুবিধা কও? এইটা আপাতত আসলো মৌলের ক্ষেত্রে প্রথম যে আমি সংজ্ঞা দিয়েছি সেটা কি, মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভরকে আর যৌগের ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম একক প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটাকে মোল বা 1 মোল বলে। এতটুকু। এই এই সংজ্ঞার উপরে ভিত্তি করে এতটুকু কোশ্চেন তোমাকে করতে পারে। হ্যাঁ, মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর এবং যৌগের ক্ষেত্রে আণবিক ভর। এখন সেই ক্ষেত্রে তোমার গ্রাম দিয়ে মোল চাইতে পারে, মোল দিয়ে গ্রাম চাইতে পারে। এটাকে আমরা যৌগ এবং মৌল দুইটারই কিন্তু আমরা ইয়াগুলা দেখলাম, এবং মৌলের অণু হলে কিরকম হয় সেটাও কিন্তু দেখলাম। ঠিক আছে, এখন এখানে এটা বাদ দিয়ে তোমাকে এভাবে কোশ্চেন করতে পারে 71 গ্রাম ক্লোরিন ইকুয়াল কত মোল, বলতে পারে না? এবার কি তুমি ক্লোরিনের পারমাণবিক ভর লিখবা না কি লিখবা? আণবিক ভর লিখবা। তাহলে লিখবা, যেহেতু এটা অণু, এটা কি অণু কিন্তু, তাহলে এখানে কি লিখবা? ক্লোরিনের আণবিক ভর হিসাব করবা, কত আসবে? 71 আসবে। তাহলে 71 গ্রাম মানে কয় মোল? 1 মোল। তার মানে এটা 1 মোল। বুঝছো কি? এবার এর তুলনায় বেশি দিতে পারি, এর তুলনায় কম দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। আবার এইটাকে ঘোরায় 5 মোল ক্লোরিন মানে কত? তাহলে এই 71 এর সাথে 5 গুণ করতে হবে, কি তাই না? এভাবে আমরা ঐকিক নিয়মে করে নিতে পারবো। মোলের আরো একটা সংজ্ঞা আছে, সেটাতে এবার যাই।
এটা বুঝছো? আজকে কি এ পর্যন্ত থাকবে না আর পড়াবো? আচ্ছা, তবু পরবর্তী টপিকটা লিখে রাখি, পরবর্তী লেকচারটা লিখে রাখি। দেখো, আজকে আমরা প্রথমত দেখলাম মোল কি। এটা প্রথমত কি কি দেখলাম দেখো। আমরা দেখলাম মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ পরিমাপের গ্রাম একক। কি একক? গ্রাম একক। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম? একটা সংজ্ঞা দেখলাম কি? মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভরকে এবং যৌগের ক্ষেত্রে আণবিক ভরকে। কোন ভরকে? আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, এটা কিন্তু শিখলাম আজকে আমরা। সেটি হচ্ছে মোল বা এক মোল। যে পরিমাণ পাওয়া যায় সেটি হচ্ছে মোল বা এক মোল। এই দুইটা শিখলাম। এবার এই মোল বা এক মোলের ধারণা থেকে বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি আরেকটা সংখ্যা আবিষ্কার করেছিলেন, যে সংখ্যাটা যে কোনো মৌলিক অথবা যৌগিক পদার্থ হোক না কেন, যে কোনো পদার্থের ক্ষেত্রে এক মোল পরিমাণে থাকে। যে কোনো পদার্থের ক্ষেত্রে এক মোল পরিমাণে থাকবে। এই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মোলের সংজ্ঞা, বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে মোলের সংজ্ঞা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ঠিক আছে। এটা কি এবং এখান থেকে কি কি প্রশ্ন আছে এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে আমরা আপাতত এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আশা করি এই দুইটা বিষয়ের যে সমস্যা হয় বা প্রশ্নগুলো হয় এখান থেকে এখন তোমরা সবাই আনসার করতে পারবা কিনা কও? হ্যাঁ, ইনশাআল্লাহ এখান থেকে কোনো সমস্যা হবে না। যদি আল্লাহ চাহে তো আমরা সামনের ক্লাসে এটা থেকে পরবর্তী যে টপিকগুলো, ইনশাআল্লাহ পরবর্তী টপিকগুলো আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো।